শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 3 থেকে 5ম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় আজকে আমি তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে রিঅ্যারেঞ্জ করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, রিঅ্যারেঞ্জ তোমরা যখন শিখবে তখন তোমাদের কয়েকটি গ্রামারের রুল জানতে হবে, যেটা না জানলে কখনোই তোমরা এই রিঅ্যারেঞ্জ করতে পারবে না। তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ ইংরেজি পাঠ্য বইয়ের যে প্রশ্নটি আসে পরীক্ষার মধ্যে 12 নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে রিঅ্যারেঞ্জ। তো তোমরা লক্ষ্য করবে যে তোমাদের রিঅ্যারেঞ্জ অর্থ হচ্ছে পুনঃসজ্জিতকরণ করা, অর্থাৎ একটি সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোকে এলোমেলোভাবে দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোকে তার সেন্টেন্সের যে গঠন রয়েছে সেই গঠন অনুযায়ী তোমাদের বসাতে হবে। তো এই যে রিঅ্যারেঞ্জ যখন করতে যাবা তখন তোমাদের যে রুলগুলো জানতে হবে, যেগুলো না জানলে কখনোই তোমরা রিঅ্যারেঞ্জ করতে পারবে না। সেটা হচ্ছে সেন্টেন্স যে 5 প্রকার রয়েছে সেই সেন্টেন্সের যে গঠনগুলো অবশ্যই ভালোভাবে তোমাদের জানতে হবে। তাহলে রিঅ্যারেঞ্জ শেখার জন্য প্রথমে তোমাদের শিখতে হবে সেন্টেন্স যে 5 প্রকার রয়েছে তার গঠন সম্পর্কে, এবং এর পাশাপাশি আর একটা জিনিস শিখতে হবে তোমাদের যে টেন্সের যে গঠনগুলো রয়েছে, টেন্স যে 12 প্রকার রয়েছে তার গঠনগুলো তোমাদের জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কয়েকটি উদাহরণ তোমাদের দেখে দিব। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসের মূল বিষয়টি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে গঠনগুলো রয়েছে গঠন অনুযায়ী কিভাবে তোমরা একটি রিঅ্যারেঞ্জ করতে পারো এলোমেলো শব্দ দিয়ে তার গঠন অনুসারে আমরা সেটা আজকে দেখাবো। তো আমরা স্ক্রিনে দেখতে পারতেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বর্ণনামূলক, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় সেটাকে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা উদাহরণ সহকারে আমরা একটু গঠন তৈরি করি। তার আগে আমরা দেখে নেব যে এর স্ট্রাকচারটা কী হতে পারে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অর্থাৎ গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব অবজেক্ট এক্সটেনশন, অর্থাৎ প্রথমে তোমাদের অবশ্যই সাবজেক্ট দিতে হবে। তাহলে তোমাদের সাবজেক্ট যখন বসাবা তাহলে তো অবশ্যই তোমাদের সাবজেক্টগুলো চিনতে হবে। যদি তোমরা সাবজেক্টগুলো না চিনতে পারো তাহলে তো সেন্টেন্সের যে গঠন রয়েছে সেটা করতে পারবে না, এটা পুনঃসজ্জিতকরণ বা সঠিকভাবে তার যে ওয়ার্ডগুলো বসানো এটা তো পারবে না। তাহলে অবশ্যই তোমাদের সাবজেক্টগুলো চিনতে হবে। এরপর হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব কোনগুলো সেগুলো তোমাদের জানতে হবে। যদি এগুলো না জানো তাহলে তো কখনোই তোমরা রিঅ্যারেঞ্জ করতে পারবে না। এরপর অবজেক্ট এবং এক্সটেনশন, অবজেক্ট যদি থাকে সেটা বসাতে হবে এবং বাকি অংশ যদি থাকে সেটাও বসাতে হবে। তাহলে আমাদের প্রথমে করণীয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা মুখস্থ করা, এবং এই গঠন অনুযায়ী যদি ওই সেন্টেন্সের ওয়ার্ডগুলো এলোমেলোভাবে থাকে তাহলে সেগুলোকে গঠন অনুযায়ী সাজিয়ে তুলতে হবে। যেমন ধরো 1 নম্বর যে উদাহরণটি ফলো করো, যে লিভ ইন আই ঢাকা, অর্থাৎ এখানে এলোমেলোভাবে একটি সেন্টেন্স তৈরি করা হয়েছে। এই সেন্টেন্সটাকে তোমাদের সাজিয়ে তুলতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী। তার লক্ষ্য করো, আমরা প্রথমেই কি দিব, সাবজেক্ট। অ্যান্সারটা আমরা দেখতে পারতেছি যে প্রথমেই দেখো এলোমেলো শব্দ থেকে সাবজেক্ট হচ্ছে আই, এটা প্রথমে বসলো। এরপরে মেইন ভার্ব হচ্ছে লিভ, সেটাও বসলো। এরপরে হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ অর্থাৎ ইন ঢাকা, তাহলে এটাও হয়ে গেল। আমরা আরেকটি উদাহরণ ফলো করব, এম ইটিং আই রাইস। এখানেও আমরা যে স্ট্রাকচারটি রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা এটাকে সঠিকভাবে বসাবো। তো তার জন্য আমরা অ্যান্সারটি দেখে নিই। আই অ্যাম ইটিং রাইস, আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম ইটিং অর্থাৎ এটাকে ভার্ব বলা হয়, এটা কন্টিনিউয়াস টেন্সের। আমি এর আগেও বলেছিলাম যে তোমাদের টেন্স সম্পর্কে যে টেন্সের গঠনগুলো রয়েছে এগুলো ভালো করে জানতে হবে। তাহলে আই অ্যাম সাবজেক্ট, অ্যাম ইটিং ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট, এবং বাকি অংশ যদি দেওয়া থাকে থাকবে, না থাকলে এখানে দেওয়ার প্রয়োজন নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ আকারে থাকে তাহলে সেটাকে রিঅ্যারেঞ্জ করতে গেলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী করতে হবে।